সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বাতিঘর। চারদিকে শুধু উত্তাল সমুদ্র। কোনো শহর নেই, কোনো বাতিঘর নেই, এমনকি কাছাকাছি কোনো জনবসতিও নেই। রাত নামলে পুরো দ্বীপটা অন্ধকারে ডুবে যায়, আর সেই অন্ধকারের মধ্যে একমাত্র আলো হয়ে জ্বলে ওঠে বাতিঘরটি। তার আলো দেখে জাহাজ বুঝতে পারে সামনে বিপজ্জনক পাথুরে উপকূল। কিন্তু 1900 সালের ডিসেম্বর মাসে এই বাতিঘরটি এমন এক রহস্যের জন্ম দেয় যার উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। কারণ একদিন হঠাৎ বাতিঘরের আলো আর জ্বলল না, আর সেখানে থাকা 3জন মানুষও নিখোঁজ হয়ে গেলেন। কেউ জানে না তারা কোথায় গেলেন, কেউ তাদের চলে যেতেও দেখেনি। কোনো চিঠি নেই, কোনো শেষ বার্তা নেই, এমনকি 3জনের কোনো দেহও কোথাও পাওয়া যায়নি। এটা ছিল স্কটল্যান্ডের ফ্ল্যানান আইলস, আর এই রহস্যের ঘটনাই আজকের গল্প। আপনারা শুনছেন ক্রনিক, যেখানে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সত্যি ঘটনাগুলোকে আমরা খুঁজে দেখি। 1900 সালের ডিসেম্বর, ফ্লেনান আইলসের এলান মোর দ্বীপে তখন 3জন লাইট হাউস কিপার দায়িত্বে ছিলেন। তারা হলেন জেমস ট্রুকাট, থমাস মার্শেল এবং ডোনাল্ড ম্যাকআর্থার। তাদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। কয়েক সপ্তাহ ধরে তারা এই বিচ্ছিন্ন দ্বীপেই থাকতেন। বাতিঘরের আলো ঠিক রাখা, যন্ত্রপাতি পরীক্ষা করা, আবহাওয়ার হিসাব রাখা এবং রাতের আলো যেন জ্বালিয়ে রাখে, এটাই ছিল তাদের দায়িত্ব। এই কাজটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা ছিল না। কারণ এলান মোরে ছিল উত্তর আটলান্টিকের এক কঠিন পরিবেশের মধ্যে। চারপাশের সমুদ্র কখন শান্ত থাকবে আর কখন হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠবে তার কোনো নিশ্চয়তা ছিল না। আর সে কারণেই লাইট হাউস কিপারদের একটা নিয়ম মেনে চলতে হতো: বাতিঘর কখনো অযত্নে ফেলে রাখা যাবে না। কারণ সমুদ্রের মধ্যে দূর থেকে কোনো জাহাজ যদি সেই আলো দেখতে না পায়, তাহলে কয়েক মিনিটের মধ্যে ভুল মারাত্মক হয়ে উঠতে পারে। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি এমন কিছু ঘটেছিল যার কারণে 3জনের জীবন চিরতরে হারিয়ে যায়। 15ই ডিসেম্বর 1900, সেদিন সমুদ্র পথ দিয়ে যাওয়া একটি জাহাজের লোকজন ফ্লেনান আইলসের দিকে তাকিয়ে অস্বাভাবিক একটা বিষয় লক্ষ্য করেন। বাতিঘরের আলো দেখা যাচ্ছে না। এটা খুবই অস্বাভাবিক, কারণ রাতের অন্ধকারে ওই বাতিঘরের আলো স্পষ্টভাবে দেখা যাওয়ার কথা। বিষয়টি পরে নর্দার্ন লাইট হাউস বোর্ডের কাছে পৌঁছায়। কিন্তু তখনই একটা সমস্যা ছিল। দ্বীপটা এতটাই দুর্গম যে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাওয়া সম্ভব ছিল না। কোনো সরাসরি রেডিও যোগাযোগও ছিল না, তাই মূল ভূখণ্ডে থাকা লোকজনকে অপেক্ষা করতে হয়। তারা জানতো না বাতিঘরের আলো কেন নিভে গেছে, যন্ত্র নষ্ট হয়েছে, নাকি কেউ অসুস্থ, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে, নাকি এর থেকেও ভয়ঙ্কর কিছু। দিন কেটে যায়। তারপর আসে 26শে ডিসেম্বর। একটি জাহাজ অবশেষে এলান মোরের কাছে পৌঁছায়। উদ্ধারকারী দলের সদস্য জোসেফ মুর দ্বীপে নামেন। তার কাজ ছিল খুবই সাধারণ: বাতিঘরে গিয়ে দেখতে হবে 3জন লাইট হাউস কিপারদের কী হয়েছে। কিন্তু তিনি যখন বাতিঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই একটা অস্বাভাবিক ব্যাপার চোখে পড়ে। দ্বীপটা যেন সম্পূর্ণ নিস্তব্ধ। কেউ তাকে অভ্যর্থনা জানাতে আসছে না, কেউ দরজা খুলছে না, কোনো মানুষের আওয়াজ নেই। বাতিঘরের আলো নিভে আছে। মুর বাতিঘরের দরজার কাছে পৌঁছালেন। দরজা তখনও বন্ধ, কিন্তু তালাবদ্ধ নয়। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন। তারপর একে একে পুরো বাতিঘর পরীক্ষা করতে শুরু করলেন। ঘর, বিছানা, রান্নাঘর, সরঞ্জাম সবই আছে, কিন্তু সেই 3জন মানুষ নেই, একজনও নেই। প্রথমে হয়তো মনে হতে পারে তারা কোনো কারণে বাইরে গেছে, কিন্তু এতদিন ধরে কোনো বার্তা না দিয়ে বাতিঘর কীভাবে ফেলে রেখে, এটা স্বাভাবিক ছিল না। মুর আরও খুঁজতে থাকেন, এবং তখনই ঘটনাটা সাধারণ নিখোঁজের ঘটনা না হয়ে এক রহস্যে পরিণত হয়। কারণ বাতিঘরের ভিতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা দেখে বোঝা যাচ্ছিল 3জনের অন্তত 2জন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। কিন্তু তারা কোথায় গিয়েছিলেন আর কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার তাদের নজর দিতে হবে দ্বীপের পশ্চিম দিকের পাথুরে উপকূলের দিকে। সেখানে ছিল একটা ছোট অবতরণ স্থল, আর সেখানে যা দেখা গেল তা পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠবে। কারণ সেখানে সমুদ্রের শক্তির স্পষ্ট চিহ্ন ছিল। রেলিং ক্ষতিগ্রস্ত, সরঞ্জাম রাখার বাক্স সরে গেছে, দড়ি ছড়িয়ে আছে, আর কিছু জিনিস এমন জায়গায় পাওয়া যায় যেখানে স্বাভাবিক অবস্থায় সেগুলো থাকার কথা না। মনে হচ্ছিল কয়েকদিন আগে এখানে সমুদ্রের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। তাহলে কি 3জন সেখানে গিয়েছিলেন? কেউ কি তাদের সাহায্যের জন্য ডাক দিয়েছিল, নাকি তারা নিজেরাই কোনো ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে গিয়েছিলেন? আর যদি সত্যিই তারা সেখানে গিয়ে থাকেন, তাহলে 3জনই একসঙ্গে কোথায় গেলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই
তদন্ত শুরু হয়, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে আরও কিছু অদ্ভুত তথ্য। আর সবচেয়ে বড় প্রশ্নটা তখনও বাকি, শেষবার যখন 3জন মানুষ বাতিঘর থেকে বেরিয়েছিলেন, তারা কি জানতেন যে সেটাই তাদের জীবনের শেষবার বাইরে যাওয়া? তদন্তকারীরা এবার বাতিঘরের ভেতরে প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখতে শুরু করলেন, কারণ বাইরে যে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে সেটা নিছক ঝড়ের ফল হতে পারে, কিন্তু 3জন অভিজ্ঞ লাইট হাউস কিপার যদি সেই ঝড়ের মধ্যে বাইরে গিয়ে থাকেন, তাহলে তাদের এমন কি প্রয়োজন পড়েছিল? উত্তর খুঁজতে প্রথমেই দেখা হলো তাদের পোশাকের দিকে। জেমস ডুকাট এবং থমাস মার্শেলের সমুদ্রের কাজে ব্যবহৃত পোশাক ও বুটের কিছু অংশ ছিল না, অর্থাৎ তারা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এমন সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী, কিন্তু ডোনাল্ড ম্যাকআর্থারের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তার কোট ভেতরেই ছিল। এখান থেকেই ধারণা তৈরি করা হয় হয়তো তিনি প্রথমে বাইরে যাওয়ার পরিকল্পনায় ছিলেন না। সম্ভবত ডুকাট এবং মার্শাল কোনো সমস্যা দেখতে নিচে গিয়েছিলেন, তারপর পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ম্যাকআর্থারও তাদের পিছনে বেরিয়ে যান। এটা অবশ্য একটা সম্ভাব্য থিওরি, নিশ্চিত প্রমাণ নয়, কারণ সেই মুহূর্তে সেখানে আর কোনো মানুষ ছিল না যে বলতে পারে আসলে কি ঘটেছিল। আর এটাই এই রহস্যের সবচেয়ে বড় সমস্যা, শেষ কয়েক মিনিটের কোনো প্রত্যক্ষদর্শী নেই। এখন আসা যাক আবহাওয়ার দিকে। ডিসেম্বরের সেই সময়ে উত্তর আটলান্টিকের আবহাওয়া ছিল অত্যন্ত কঠিন। প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র এবং বিশাল ঢেউ, সব মিলিয়ে দ্বীপের পশ্চিম দিকের উপকূল হয়ে উঠেছিল বিপজ্জনক। তদন্তকারীরা যখন এই এলাকা পরীক্ষা করেন, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে তারা বুঝতে পারেন সমুদ্রের ঢেউ অস্বাভাবিকের তুলনায় অনেক উপরে উঠেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল একটা লাইফ বয়। এটি এমন এক উচ্চতায় ছিল যেখানে সাধারণ ঢেউয়ের পানি পৌঁছানোর কথা নয়, কিন্তু সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ সেদিন সমুদ্র কতটা শক্তিশালী ছিল সেটা বোঝার জন্য আর কোনো কল্পনার দরকার ছিল না, সমুদ্র নিজেই তার প্রমাণ রেখে গিয়েছিল। তখন তদন্তকারীদের সামনে একটা সম্ভাব্য ছবি তৈরি হয়। ধরুন, ডুকাট এবং মার্শাল পশ্চিম দিকের অবতরণ স্থলে গেলেন। তারা সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত কোনো সরঞ্জাম পরীক্ষা করছিলেন, হয়তো দড়ি ঠিক করতে হচ্ছিল, হয়তো কোনো জিনিস নিরাপদ করতে হচ্ছিল। তারপর ম্যাকআর্থার তাদের সাহায্য করতে বাইরে এলেন। 3জন তখন পাথুরে উপকূলের কাছে, আর হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো এক বিশাল ঢেউ। প্রথম ঢেউ তাদের ভারসাম্য নষ্ট করে দিল, তারা হয়তো পড়ে গেলেন। তারপর দ্বিতীয় ঢেউ এসে তাদের পুরোপুরি সমুদ্রে টেনে নিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। কেউ চিৎকার করলেও সেটা পৌঁছানোর মতো আর কোনো জায়গা ছিল না, কেউ দড়ি ছুঁড়ে দেওয়ার মতো সুযোগ ছিল না, কেউ বাতিঘরে ফিরে এসে সাহায্য চাইতে পারল না। 3জনই সমুদ্রে হারিয়ে গেলেন। এটা ছিল তদন্তকারীদের কাছে সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যা। কিন্তু একটা প্রশ্ন তখনও থেকে গেল, যদি এমনটা হয়েই থাকে তাহলে 3জনের দেহ কোথায়? তোরটা হয়তো লুকিয়ে আছে সেই সমুদ্রেই। ফ্লেনান আইলসের চারপাশে সমুদ্র অত্যন্ত গভীর এবং প্রবল স্রোতপূর্ণ। কেউ যদি সেই পাথরের উপকূল থেকে সমুদ্রে পড়ে যান, তাহলে তার দেহ খুব দ্রুত স্রোতে ভেসে যেতে পারে। আর সেই সময় এমন কোনো আধুনিক উদ্ধার ব্যবস্থা ছিল না যার সাহায্যে সমুদ্রের বিশাল এলাকায় অনুসন্ধান চালানো সম্ভব। তাই দেহ না পাওয়া মানেই অন্য কোনো রহস্যময় ঘটনা ঘটেছিল এমনটা বলা যায় না, বরং দুর্ঘটনার থিওরির সঙ্গে দেহ না পাওয়ার বিষয়টিও মিলিয়ে যায়। তবু মানুষের মনে সন্দেহ থেকে যায়, কারণ ঘটনাটা শুধু 3জনের নিখোঁজ হওয়া নয়, তারা এমন একটা জায়গা থেকে নিখোঁজ হয়েছিল যেখানে তাদের দায়িত্ব ছিল বাতিঘর পাহারা দেওয়া। তারা যদি বাইরে যান তাহলে অন্তত একজনের ভেতরে থাকার কথা, কিন্তু 3জনই বাইরে ছিলেন। এমনটাই যদি সত্যি হয় তাহলে কেন? এখান থেকেই ফ্লেনান আইলসের ঘটনার দিকে নানান গল্প তৈরি করতে শুরু করে, আর কয়েক বছর পরে সেই গল্পগুলো আরও অদ্ভুত রূপ পায়। বলা হতে থাকে 3জনের নাকি শেষ লগবুকে ভয়ঙ্কর কিছু লেখা ছিল। কেউ নাকি দেখেছিলেন তারা প্রচণ্ড ঝড়ের মধ্যে আতঙ্কিত, কেউ নাকি কাঁদছিলেন, কেউ নাকি বলেছিলেন সমুদ্রের অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছেন। শুনতে গেলে মনে হয় যেন 3জন মানুষ মৃত্যুর আগেই বুঝতে পেরেছিলেন তাদের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। এই বিখ্যাত শেষ লগবুকের গল্পের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং সরকারি নথি অনুযায়ী শেষ প্রকৃত লিখিত তথ্যের সময়সীমা ছিল 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সকাল পর্যন্ত। তারপর শুধুই নীরবতা, কোনো নিশ্চিত শেষ বার্তা নেই, কোনো আতঙ্কের বিবরণ, কোনো স্বীকারোক্তি, কিচ্ছু নেই। শুধু 3জন নিখোঁজ আর একটা বাতিঘর যেটা জ্বলার কথা ছিল কিন্তু জ্বলছিল না। তবে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এখানেই, বাস্তব ঘটনা আর পরে তৈরি হওয়া কিংবদন্তির মধ্যে পার্থক্য করা অত্যন্ত জরুরি, কারণ বছরের পর বছর ধরে ফ্লেনান আইলসের গল্পে অনেক কাল্পনিক উপাদান যোগ হয়েছে। কেউ বলেছে তারা কোনো অজানা প্রাণীর শিকার হয়েছিলেন, কেউ বলেছে তারা একে অপরকে হত্যা করেছিলেন, কেউ আবার দাবি করেছে তারা নিজেরাই পালিয়ে গিয়েছিল। কিন্তু এসবের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। সরকারি তদন্ত অনেক বেশি সাধারণ একটা কারণের দিকে ইঙ্গিত করেছিল, সমুদ্র।
তবু যদি সমুদ্রই সব কিছুর উত্তর হয়, তাহলে সেই রাতের প্রতিটি ঘটনা আমরা কেন নিশ্চিতভাবে জানতে পারি না? কারণ সমুদ্র কোনো সাক্ষী রেখে যায়নি, আর সেই কারণে 1900 সালের ডিসেম্বরের এই ঘটনা আজও মানুষকে কৌতূহল ধরে রেখেছে। কিন্তু তদন্তকারীদের থিওরি কি সত্যিই পুরোপুরি ঘটনা ব্যাখ্যা করতে পারে, নাকি এখনও কোনো প্রশ্ন আছে যার উত্তর সেই বাতিঘরের ভেতরেই লুকিয়েছিল? আজ এলানমোরে সেই বাতিঘর আর আগের মতো মানুষের বসবাসের জায়গা নয়। 1971 সালে ফ্লেনান আইলস লাইট হাউস স্টেশন সক্রিয় করা হয়, কিন্তু বাতিঘরটা এখনও দাঁড়িয়ে আছে একই দ্বীপে, একই সমুদ্রের পাশে। আর সেই আলো আজও যেন মনে করিয়ে দেয়, একসময় এখানে 3জন মানুষ থাকতেন। তারা এসেছিলেন সমুদ্রের জাহাজগুলোকে পথ দেখাতে, কিন্তু একদিন সেই সমুদ্রে তাদের নিয়ে গেল। তাদের কোনো দেহ নেই, কোনো শেষ কথা নেই, শুধু ইতিহাসে রয়ে গেছে 3টি নাম: জেমস ডুকাট, থমাস মার্শাল এবং ডোনাল্ড ম্যাকআর্থার। আর একটি প্রশ্ন, সেদিন ঠিক কী ঘটেছিল? সম্ভবত আমরা উত্তরটা কখনোই জানতে পারবো না। আর সবচেয়ে যুক্তিসঙ্গত থিওরি হলো, একটা বিশাল ঢেউ তাদের 3জনকে সমুদ্রে নিয়ে গিয়েছিল। অতিপ্রাকৃত কিছু নয়, কোনো রহস্যময় ষড়যন্ত্র নয়, শুধু সমুদ্রের শক্তি, মানুষের একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, আর এমন একটা দুর্ঘটনা যার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। আর হয়তো এই কারণেই ফ্লেনান আইলসের রহস্য আজও বেঁচে আছে। কারণ কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর গল্পের শেষে কোনো দানব থাকে না, থাকে শুধু একটা প্রশ্নের উত্তর না পাওয়া। আপনি শুনছিলেন ক্রনিক, ইতিহাসের এমন সত্যি ঘটনা যেগুলোর কিছু প্রশ্নের উত্তর সময়ের কাছেও নেই। আবার দেখা হবে অন্য কোনো গল্পে।